হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ছাড়ুন আমাকে, দেখে আসি দরজা লক করা নাকি। এই অহনা, দরজা খোল, সারাদিন তো কিছু মুখে দিলি না। খেতে আয়। হঠাৎ দরজায় আম্মু নক করতেছে, এখন আমি কি করব? উনি এমন একটা ভাব করে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছি যেন কিছুই হয়নি। উনি উনার কাজে ব্যস্ত, আমি কি বলছি এটা উনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আম্মুকে বলে দিলাম, তুমি যাও, আমি আসছি আম্মু। আমার এই কথা শুনে আম্মু চলে গেল। তুমি সারাদিন খাওনি কেন? এত সাহস পাচ্ছ কোথায়? আসলে ভালো লাগছিল না। আপনি রেগে যাচ্ছেন কেন? এখন থেকে খাবেন ঠিকমতো। তা রেগে যাবেন না। আপনার রাগকে আমি অনেক ভয় পাই। আচ্ছা, আমি শুয়ে আছি, যাও খেয়ে আসো। আচ্ছা ছাড়ুন, এভাবে ধরে রাখলে আমি যাব কি করে? ধূর, ছাড়তে ইচ্ছে করে না, দ্রুত আসবা তুমি। আমি বউ ছাড়া বেশিক্ষণ থাকতে পারি না, জানোই তো। পাগল একটা অবশেষে ছাড়ল। শুভ্র বিছানায় শুয়ে আছে, বাহির থেকে দরজা লক করে রেখে যাচ্ছি, তাও ভয় করতেছে। যদি আম্মু রুমে আসতে চায় আমার সাথে। ভয় পা বাড়ালাম। আমি আমাকে দেখেই জিজ্ঞেস করল, কিরে এতক্ষণ লাগলো আসতে? কখন থেকে বসে আছি তোর জন্য। আর শাড়িটা খুলতেছিস না কেন? এমনি পরে থাকতে ভালো লাগে আম্মু। এটা বলতে বলতে প্লেটে খাবার বাড়তেছি। সব খাবার এভাবে একসাথে নিচ্ছিস কেন? আম্মু, আমি রুমে গিয়ে খাবো। আগে বললে তো আমি রুমে নিয়ে যেতাম। চল আমি রুমে দিয়ে আসি। না না আম্মু, লাগবে না, তুমি খাও। আমি বড় হয়েছি, নিজের কাজ নিজেই করতে পারি, তুমি বসে খাও, আমি যাচ্ছি। রুমে খাবার নিয়ে গিয়ে দরজাটা আবার ভেতর থেকে লক করে দিয়ে একটা দীর্ঘ শ্বাস নিলাম। কি ভয়টা যে পাচ্ছিলাম। আমকে দেখে শুভ উঠে বসল। খাবার রুমে নিয়ে এলে যে? আপনি তো খাননি, আমি জানি। কিভাবে জানলে? আমি তো বলেনি। আপনার জেনে লাভ নেই। এই বলে মুখে খাবার দিয়ে দিলাম। কথা কম বলে খাবার শেষ করেন। শুভ্রকে খাইয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। আমার বুটা অনেক কেয়ারিং, বুঝতে পারিনি। যাই হোক, তুমি এত কম খাও কেন? কালকে থেকে বেশি করে খাবে। মোটা হতে হবে তোমাকে। হে হয়েছে, এখন আপনি যান, আমি ঘুমাবো। গুড নাইট, কালকে অফিসে দেখা হচ্ছে। শুভ্র আমার কথা কানে না নিয়ে বেডে শুয়ে পড়ল। বলতে লাগল, বউয়ের কাছে এসেছি কি যাওয়ার জন্য নাকি? আমি তো পুরা দমে অবাক হয়ে উনার পাশে বসে জিজ্ঞেস করলাম, তার মানে কি আপনি এখানে থাকবেন? না না, আমি আপনার সাথে বেড শেয়ার করে থাকতে পারবো না। কেন? আমি ছাড়া অন্য কেউ হলে বুঝি থাকতে পারতে। আর ব্যাপারটা এমন নয়। আমি এটা বলতে চাইনি। সব সময় আমার সাথে এমন করবে? এটা বলে পাশ ফিরে রাগ করে শুয়ে পড়লাম। এটা কি হলো? রাগ দেখাবো আমি, উল্টো উনি আমাকে দেখাচ্ছে। আমি কোনো কথা বললাম না। একটু পর উনি আমাকে পিছনে থেকে জড়িয়ে ধরে পেটে হাত দিয়ে সাইড করতে করে বলে, রাগ করো না বউ আমার, তুমি রাগ করে থাকলে ঘুম আসবে না আমার। আমি তখনও কিছু বললাম না। এমন করে থাকলে দূরে কোথাও চলে যাব, কিন্তু পরে আর আমাকে পাবে না, তখন দেখব রাগ করো কিভাবে। এটা বলার সাথে সাথে আমি শুভ্রকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আরে পাগলি, কান্না করছো কেন? এটা তো এমনি বললাম, তোমার রাগ ভাঙানোর জন্য। শুভ্র আর কথা না বাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে ঠোঁট হালকা করে চুমু খেয়ে বুকে জড়িয়ে নিল। এখন ঘুমিয়ে পড়ো। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে পাখির কিচিরমিচিরের শব্দ ঘুম ভাঙল, কিন্তু উঠে শুভ্রকে খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। দেখলাম টেবিলের উপর একটা চিরকুট রাখা। চিরকুটটা হাতে নিয়ে দেখলাম শুভ্রর চিরকুট। এতে লিখা, সকালে উঠে টেনশনে করো না, আমি বাসায় চলে আসছি, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের টাইম হলে অফিসে চলে এসো। অফিসে দেখা হচ্ছে। আর শোনো, খুব ভালোবাসি উ। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। হঠাৎ শুভ্রর জরুরি কাজে দেশের বাহিরে যে হবে, এতে অহনার মনটা খারাপ হবে বলে শুভ্র অহনাকে কিছুই জানায়নি। আগামীকাল শুভ্র চলে যাবে। আজকে অফিসে এসেছে শুধু অহনার জন্য। শুভ্র যাওয়ার ব্যাপারটা অহনাকে জানাবে না। শুভ্রর ভাবনার ছেদ হল। কি হলো, এত কি ভাবছেন? ভাবছি তোমাকে নিয়ে ঘুরতে যাব। চলো। মায়ে তো আসলাম, একটু কাজ করে নেই।
না, এখনই যাব এই বলে শুভ্র আমাকে নিয়ে গাড়িতে বসল। আমি অবাক হলাম, শুভ্র আমাকে নিয়ে শপিং মলে গেল। কি হলো, শপিং মলে কেন? মানুষ শপিং মলে কেন আসে? শপিং করতে, তাই আমরাও শপিং করব। শুভ্র আমাকে নিয়ে শপিং করছে। আমার জন্য যে কালারের শাড়ি কিনেছে, শুভ্রর জন্য সেইম কালারের শার্ট কিনেছে। ম্যাচিং করে সব নিচ্ছে। কিন্তু বুঝতেছি না এত শপিং কেন করতেছে। আচ্ছা, এত শপিং কেন করতেছেন আপনি? বা আমি তো কোথাও চলে যাচ্ছি না, পরে ও তো আবার শপিং করতে পারবো। আমার ইচ্ছে করছে তাই শপিং করছি, তুমি শুধু চেয়ে দেখো। বিকেল বেলা শপিং শেষে শুভ্র আমাকে নিয়ে একটা নদীর ধারে যায়। নদীর পাশে এই কাশবনের সমাহার। কাশবন আমার খুব ভালো লাগে, সাথে হালকা মন মুগ্ধকর বাতাস। সব মিলিয়ে আমি প্রকৃতির এই রূপে আমি মুগ্ধ। শুভ্র, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আসো, ওইখানে বসি। শুভ্র আমাকে নিয়ে একটা গাছের নিচে বসল। আমার হাত দুটো শুভ্র হাতের মধ্যে নিয়ে বলল, অহনা শোনো, আমি যদি কখনো তোমার আশেপাশে না থাকি তাহলে তুমি মন খারাপ করো না। নিজের খেয়াল রেখো। এটা ভেবো যে আমি তোমার সাথে সব সময় আছি। আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন? আরে পাগলি, কোথাও যাব না। তুমি কান্না করতেছ কেন? তোমাকে কত সুন্দর একটা জায়গায় নিয়ে আসলা, কোথায় হাসবা তা নয়, কান্না করতেছ। চলো বাসায় নিয়ে যাই। আমাকে বাসায় নামিয়ে দিয়ে শুভ্র কিছু না বলে চলে গেল। আমি বারবার অবাক হচ্ছি শুভ্র এমন ব্যবহারে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। শুভ্র বাসায় যাওয়ার পর তার মায়ের রুমে গিয়ে দেখল উনি বসে বসে কার সাথে যেন কথা বলতেছে ফোন। শুভ্র রুমে ঢুকে ইমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আচ্ছা রাখ তো, আমি তোর সাথে পরে কথা বলতেছি। এই বলে ফোনটা কেটে শুভ্রর মাথায় হাত রাখে। কি হয়েছে বাবা, এভাবে কান্না করেছিস কেন? আমি তো অনেক বছর ধরে কান্না দেখিনি তোর, আজ হঠাৎ কি হলো? মা, আমার অহনাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। অহনা আজকে আমার জন্য কান্না করতেছে। আগে ও আমার জন্য অনেক কান্না করেছে, কিন্তু আজকের মতো মায়া কখনো হয়নি। আজকে অহনাকে বাসায় নামিয়ে দেওয়ার পর আমি ওর দিকে তাকাতে পারছিলাম না। আমি চলে গেলে অহনা অনেক কষ্ট পাবে, তাই না মা? আরে পাগল ছেলে, কান্না করে না। আমি অহনাকে দুদিন পর গিয়ে অহনাকে দেখে আসব, তুই চিন্তা করিস না। কাজটা তো আমাদের কোম্পানির জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই তো যেতে বলছি, নয়তো যেতে বলতাম না। তাই তোকে যেতে হবে লন্ডন। আর ওইখানে তোর ফুপ্পি আর নাবিলা তো আছেই। নাবিলাকে নিয়ে তো ভয়, ও তো আমাকে পছন্দ করে, বিয়ের ব্যাপারটা কিভাবে নিবে? আচ্ছা শোন, তুই তোর ফুপ্পিকে আর নাবিলাকে কিছু বলিস না বিয়ের ব্যাপারে। শুভ্র মাথা নাড়িয়ে চলে আসলো রুমে। পরদিন সকাল 10টায় সকালে অহনা অফিসে এসে জানতে পারল শুভ্র আজকে লন্ডন চলে যাবে। অহনা এক মুহূর্তে ও দেরি না করে রাসেলকে বলল এয়ারপোর্টে নিয়ে যেতে। কিন্তু ম্যাম, কোথাও গেলে স্যার তো বলে গেছে স্যারকে জিজ্ঞেস করে যেতে। তোমার স্যারকে কিছু জানাতে হবে না, নিয়ে যাও, আমাকে যেটা বলছি ওইটা করো। রাসেল আর কোনো কথা বলল না, দ্রুত গাড়ি চালানোর জন্য বলল অহনা। শুভ্র পৌঁছানোর সাথে সাথে শুভ্র ফোনে অহনার নম্বর থেকে কল আসে। শুভ্র দেখে ভয় পেয়ে যায়, তাহলে কর জেনে গেল অহনা, কলটা রিসিভ করল না। সাথে সাথে শুভ্র ফোনে আবার রাসেলের নম্বর থেকে কল আসল। শুভ কল রিসিভ করল। বস, একটু গাড়ি পার্কিং যেখানে করা আছে ওইখানে আসেন তো। কেন, কি হয়েছে? বস আপনি আসেন, তারপর বলছি। শুভ্র সাথে শুভ্র মা এসেছে। মাকে দাঁড় করিয়ে শুভ্র গেল। যাওয়ার সাথে সাথে অহনা এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আশেপাশের মানুষ ওদের দিকে তাকিয়ে আছে, তাই শুভ্র অহনাকে নিয়ে গাড়ির ভেতরে বসিয়ে দিল। অহনা কান্না করে যাচ্ছে। তুমি কি করে পারলে আমাকে না বলে চলে যেতে? আসলে আমি চাইনি তুমি কষ্ট পাও, কিন্তু দেখে ওইটাই হলো। আমি বেশি দিন থাকবো না, চলে আসব। তুমি চিন্তা করো না। না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আরে পাগলি, বুঝো আমার কথা। এটা বলে বুকে জড়িয়ে নিল, কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। শুভ্র অনেক বুঝালো, কিন্তু অহনা কিছুতেই বুঝতে পারতেছে না। শুভ্রর হাতের সময়ও কম। হঠাৎ দেখল অহনা কথা বলছে না, জ্ঞান হারিয়ে ফেলেছে। এর মধ্যে শুভ্র মা চলে আসলো। বাবা, সময় হয়ে গেছে, তুই যা, আমি অহনাকে দেখছি। শুভ্র অহনা স্কার্ফ পরা ছিল, এক সাইডে ওড়না ঝুলিয়ে রাখা ছিল। শুভ্র যাওয়ার সময় ওড়নাটা নিয়ে যায় অহনার কাছ থেকে। মা, আমি যাই, তুমি অহনাকে বাড়ি পৌঁছে দিও, একা যেতে দিও না, খেয়াল রেখে ওর। এটা বলে অহনার দিকে একবার তাকিয়ে অহনার ওড়নাটা শুভ্র নিজের মাথায় বেঁধে নিল। চোখে পানি টলমল করছে, কিন্তু কান্না করতে পারছে না।
ছেলে মানুষের কান্না তো সবাইকে দেখাতে হয় না। ঢুকে গেল শুভ্র এয়ারপোর্টে এর ভিতরে। ভাবছে জ্ঞান ফিরালে কি করবে অহনা।